নয়নতারা সেহগুলের লেখা দি পাসিং অ্যাওয়ে বাপুর ইউনিট 3 নিয়ে আলোচনা করব। ইউনিট 1 ইউনিট 2 অলরেডি আপলোড হয়েছে, যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো ইউনিট 3টা স্টার্ট করি। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। সাম ডেজ আফটার, কয়েকদিন পর, দ্য ফিউনারাল, অন্ত্যেষ্টিক্রিয়ার, এ স্পেশাল ট্রেন, একটা বিশেষ ট্রেন, টুক নিয়ে গেছিল, গান্ধীজিজ অ্যাসেস, গান্ধীজির চিতাভস্য, টু এলাহাবাদ, এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, কম্পার্টমেন্ট ফুল দ্বারা সাজানো হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, ডেকড কথার অর্থ হলো এখানে সাজানো, ডেকোরেটেড। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, পিপল অন দ্য ট্রেন, ট্রেনে যে সমস্ত যাত্রীরা ছিলেন, স্যাং ভজনস, নাম কীর্তন করছিলেন। পিপল ডিড নট ওয়েভ এনি মোর, ফর দে কুড ফিল গান্ধীজি's presence amid the flowers and the songs. পিপল ডিড নট ওয়েভ এনি মোর, লোকজন আর কোনো রকমভাবে কাঁদলো না, বা লোকজনের চোখে আর কোনো জল থাকলো না। কেন? ফর দে কুড ফিল গান্ধীজি's presence, দে কুড ফিল, তারা অনুভব করতে পারলো, গান্ধীজি's presence, গান্ধীজির উপস্থিতি, অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, ফুল এবং এই নাম সংকীর্তনের মধ্যে। অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে, সরোফুল ক্রাউডস, দুঃখিত জনগণ, ফিল দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম ভর্তি হয়ে গিয়েছিল। এখানে বলা হয়েছে প্রত্যেকটা স্টেশনের প্ল্যাটফর্মে দুঃখিত জনগণ ভিড় করেছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ, এই নাম সংকীর্তন এবং প্রার্থনার মধ্যে ট্রেন এলাহাবাদে পৌঁছালো। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গাঞ্জেস হোয়ার আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। দ্য অ্যাসেস, অ্যাসেস বলতে এখানে চিতাভস্য, কার চিতাভস্য? এখানে গান্ধীজির চিতাভস্যের কথা বলা হয়েছে। গান্ধীজির চিতাভস্য ওয়ার ইমার্সড, ইমার্সড কথার অর্থ হলো বিসর্জন দেওয়া, ওয়ার ইমার্সড, বিসর্জন দেওয়া হলো, ইন দ্য গাঞ্জেস, গঙ্গার জলে, হোয়ার, যেখানে, এ হিউজ ক্রাউড, প্রচুর পরিমাণে লোকজন, হ্যাড গ্যাদার্ড, জড়ো হয়েছিল, অ্যাট দ্য ব্যাঙ্ক, ওই নদীর তীরে। এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা স্টেশনের প্ল্যাটফর্মে দুঃখিত জনগণ ভিড় করেছিল। এই গান এবং প্রার্থনার মধ্যে ট্রেনটা এলাহাবাদে পৌঁছালো। এলাহাবাদে পৌঁছানোর পর গান্ধীজির যে চিতাভস্য সেটা গঙ্গায় বিসর্জন দেওয়া হলো। সেই যে গঙ্গায় বিসর্জন দেওয়া হলো সেই গঙ্গার তীরে প্রচুর পরিমাণে লোকজন জড়ো হয়েছিল। আফটারওয়ার্ডস উই অল ব্যাক টু দিল্লি, এরপর আমরা প্রত্যেকে দিল্লিতে ফিরে গেলাম। আমরা বলতে কারা? এখানে নয়নতারা সেহগল সহ আরও যে সমস্ত লোকজন ছিলেন সেই সমস্ত লোকজনের কথা এখানে বলা হয়েছে। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, দিল্লিতে ফিরে আমি একেবারে দিশেহারা হয়ে পড়লাম। এখানে আমি বলতে কে? আমি বলতে এখানে নয়নতারা সেহগলের কথা বলা হয়েছে। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি কখনোই সরাসরি গান্ধীজির সঙ্গে হাঁটেনি। গান টু প্রিজন অ্যাট দিস কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, কখনো কারাবাসও করিনি তার ডাকে, আবার দেশের জন্য কোনো আত্মত্যাগও আমি করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার যে বোনেরা আছে এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, এবং অন্যান্য আরও যে সমস্ত যুবক যুবতীরা রয়েছে আমার মতোই, হ্যাড বিন মেরিলি অনলুকার্স, তারাও যেন সাধারণ দর্শক মাত্র ছিল। এখানে অনলুকার্স কথার অর্থ হলো দর্শক। কেন এই কথাটা বলছে? এখানে বলছে যে আমার বোনেরা এবং আমি এবং আমার মতো আরও যে সমস্ত যুবক যুবতীরা বা তরুণ তরুণীরা যাই বলো ছিল, তারা শুধুমাত্র দর্শকই ছিল। তারাও গান্ধীজির ডাকে কখনো সাড়া দেয়নি বা গান্ধীজির সঙ্গে হাঁটেও নি, এমনকি দেশের জন্য তারাও কোনো আত্মত্যাগ করেনি, যেমন নয়নতারা সেহগলও করেননি। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও আমি দিশাহারা হয়ে পড়লাম। আই ফেল্ট আই হ্যাড গ্রন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল, আমি অনুভব করলাম যে আমি কোনো একটা জাদু বলয়ের মধ্যে বড় হয়েছি। এখানে ম্যাজিক সার্কেল কথার অর্থ হলো জাদুর বলয়।
সার্কেল বলা হচ্ছে গোল, একটা জাদু বলয়ের মধ্যে বড় হয়েছে। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর চলে যাওয়াতে আই ফেল দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড লিভিং মি আনপ্রোটেক্টেড। আই ফেল্ট, আমি অনুভব করলাম, দ্য ম্যাজিক সার্কেল, এই যে জাদু বলয়, হ্যাড ভ্যানিসড, একেবারে উধাও হয়ে গেল, লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে একেবারে অরক্ষিত রেখে। এখানে নয়নতারা সেহগুল এটা বোঝাতে চেয়েছেন যে তার মনে হয়েছে বাপুজি যখন ছিলেন, বাপুজি থাকাকালীন তার মনে হয়েছে তিনি যেন একটা জাদু বলয়ের মধ্যে বড় হয়েছেন, যে তার গায়ে কেউ কাঁটার আঁচড় ফেলতে পারবে না, সে যেন তাকে আগলিয়ে রেখেছে, তার দেশটাকে আগলিয়ে রেখেছে, মানুষজনকে আগলিয়ে রেখেছে, মানে তাকেও আগলিয়ে রেখেছে। কিন্তু বাপুজি যেই চলে গেলেন অমনি তার মনে হলো যে ম্যাজিক সার্কেলটা উধাও হয়ে গেল, যে জাদু বলাটি ছিল উধাও হয়ে গেল। মনে হলো যেন তিনি একেবারে অসুরক্ষিত হয়ে পড়েছেন, অর্থাৎ অরক্ষিত হয়ে পড়েছেন। উইথ অ্যান ইফোর্ট আই রাউজড মাইসেলফ। উইথ অ্যান ইফোর্ট, এই ইফোর্ট কথার অর্থ হলো শক্তি। আমি জোর করে, এখানে বলতে পারো যে জোর করে, আই রাউজড মাইসেলফ, নিজেকে পুনরুজ্জীবিত করলাম। নিজেকে পুনরুজ্জীবিত করলাম বলতে বাপুজি মারা যাওয়ার পর তিনি অত্যন্ত শোকাহত হয়ে পড়েছিলেন, সেই জন্য তিনি বলছেন জোর করে আমি নিজেকে পুনরুজ্জীবিত করলাম। আই আস্কড মাইসেলফ হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং। আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞেস করলাম, আমি বলতে কি, আমি বললাম নয়নতারা সেহগুল। নয়নতারা সেহগুল নিজেকে মনে মনে বললেন, কি বললেন, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, বাপুর এই জীবন এবং মৃত্যু কি অর্থহীন? তিনি এটা জানতে চেয়েছেন, অর্থাৎ বাপু যে বেঁচে ছিলেন যতদিন, এবার তিনি অনেক কিছু করেছেন, আর বাপুজি মারা গিয়েছেন, তারপরে সব কিছু কি অর্থহীন হয়ে পড়বে? এই জন্যই বলেছেন যে বাপুজির জীবন এবং মৃত্যু কি অর্থহীন, অর্থাৎ তিনি যে বেঁচে ছিলেন সেটাও অর্থহীন, আর তিনি মারা গিয়েছেন সেটাও অর্থহীন। হাউ কুড আই সো ইজিলি লস কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার। তাহলে এত সহজে আমি কিভাবে আমার সাহস হারাতে পারি যখন তিনি আর আমাদের মধ্যে নেই? এর হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, অর্থাৎ তিনি যখন আমাদের মধ্যে আর নেই, আর কখনো ফিরবেন না, তিনি চিরকালের মতো চলে গেছেন। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার মূল্য অতটা দুর্বল নয়। আমার মূল্য বলতে এখানে নয়নতারা সেহগুলের কথা বলা হয়েছে। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফক বাট ফর বাপু। এইটা খুব ভালো করে বুঝবে। মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ মানুষ, উড হ্যাভ বিন অর্ডিনারি, সাধারণই থেকে যেত, সাধারণ কি, সাধারণ মানুষই থেকে যেত, ফক, বাট কিন্তু ফর বাপু, বাপুকে ছাড়া, অর্থাৎ বাপুজি যদি না আসতেন তাহলে সাধারণ মানুষ বুঝতেই পারতেন না যে তাদের অধিকার কি জিনিস, কিসের জন্য তারা লড়াই করবে। তাদের একটা অধিকার আছে, তাদের একটা নিজের দেশ আছে, অন্যরা দখল করে রয়েছে, তাদের সঙ্গে লড়াই করে নিজেদের অধিকারকে ছিনিয়ে নিতে হবে। এই ব্যাপারটা বাপুজি সাধারণ মানুষকে শিখিয়েছিলেন, তারা সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছে। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, তিনি এনেছিলেন দেম, তাদের মধ্যে, আউট অফ ইনডিফারেন্স, উদাসীনতা থেকে। এক কথায় এখানে বলা হয়েছে তিনি তাদের উদাসীনতা থেকে বের করে এনেছিলেন। কথাটা মানে এটা দাঁড়ায়, হি ব্রট দেম আউট, তিনি বের করে এনেছিলেন, অফ ইনডিফারেন্স, উদাসীনতা থেকে। অর্থাৎ এই খাচ্ছি দাচ্ছি যা হচ্ছে সেরকমভাবেই আমরা থেকে যাব, যে যা করছে করুক, আমাদের অধিকার যা আছে থাক, যেরকমভাবে আমাদেরকে পদদলিত করছে আমরা সেইভাবেই বেঁচে থাকব। এই যে উদাসীনতা, এই উদাসীনতা থেকে তিনি সাধারণ মানুষকে বার করে এনেছিলেন। অ্যান্ড অ্যাওকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, তিনি জাগ্রত করেছিলেন পরস্পরের যন্ত্রণা ভাগ করে নিতে। অর্থাৎ অ্যাওকেন দেম, তিনি জাগ্রত করেছিলেন তাদেরকে, টু ওয়ান্স অ্যানাদার সাফারিং, একে অপরের যন্ত্রণা ভাগ করে নিতে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা যন্ত্রণা চলছে, বিদেশিরা ভারতবর্ষকে দখল করে রয়েছে, এর জন্য ভারতীয়দের ওপর প্রচুর অত্যাচার করছে। সেই অত্যাচারের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা প্রত্যেকের মধ্যেই রয়েছে, সেই যন্ত্রণাটা যাতে পরস্পরের মধ্যে ভাগ করে নিতে পারে এবং তারা যাতে রুখে দাঁড়াতে পারে,
এই ব্যাপারটাতে তিনি জাগ্রত করেছিলেন। হোয়াট ইফ বাপু ইজ গান? বাপু নেই তো কি হয়েছে? উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো রয়েছি। ইয়াং, তরুণেরা, স্ট্রং, শক্তিশালী, প্রাউড টু বেয়ার হিজ ব্যানার, আমরা গর্বিত তার ধ্বজাকে বহন করতে, বিফোর হাস, আমাদের সামনে। অর্থাৎ এখানে বলতে চাইছি যে বাপুজি মারা গিয়েছেন তো কি হয়েছে, তো আমরা যে তরুণ যুবক রয়েছি তারা তো শক্তিশালী, আমরা গর্বিত যে এই বাপুজির মতো মানুষের যে ব্যানার, সেই ব্যানারটা আমাদের সামনে নিয়ে হাঁটতে পারছি, এটাই হচ্ছে আমাদের কাছে গর্বের বিষয়। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু চলে গেছেন। বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ভারত বেঁচে থাকবে তার সন্তানদের মধ্যে। যতটা পারলাম সম্ভবত ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।